আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞান বন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেল বিষয় ডিভিডেন্ড পলিসি অ্যান্ড রিটেন আর্নিং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের 8টি ফরম্যাট এবং 2 প্রকার লভ্যাংশ সম্পর্কে ভালোভাবে শিখে নিয়েছি। পাশাপাশি 8টি ফরম্যাটের সূত্র সম্পর্কে ভালোভাবে জেনে নিয়েছি এবং 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আসি। 2 নম্বর ফরম্যাটের নাম হলো গর্ডন মডেল। এই ফরম্যাট থেকে আমাদের প্রশ্ন করা হবে মাত্র 2টি। ইজি প্লাস হ্যান্ডবুকের প্রবলেম নম্বর 10, এটি 2016 সালে বোর্ডে দেওয়া হয়েছে। প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিই। লেখা হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস অফ টাকা 40, দ্য আর্নিং পার শেয়ার হলো 40 টাকা। দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম ইজ 10%, আর কে এর মান যেখানে 10%, অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন 14%, অর্থাৎ আর এর মান হলো 14%। ইফ দ্য কোম্পানি পেইস, যদি কোম্পানি প্রদান করে থাকে 60% ডিভিডেন্ড, আর্নিং এর উপরে 60% যদি ডিভিডেন্ড প্রদান করে থাকে, ইটস আর্নিং, দেন ক্যালকুলেট দ্য প্রাইস, তারপরে আমার তৈরি করতে হবে প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু গর্ডন মডেল। প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিলাম এবং এখানে আমরা শিওর হয়ে নিলাম যে এই অঙ্কটি গর্ডন মডেলের সূত্র অনুযায়ী করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা পূর্বেই গর্ডন মডেলের সূত্র শিখেছি। সেখানে লেখা আছে, আমরা জানি যে মার্কেট প্রাইস পার শেয়ার P0, পি সমান সমান ই ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস রিটেনশন হচ্ছে বি ব্র্যাকেট ক্লোজ হোল ডিভাইড বাই কে মাইনাস VR। এখানে আমাদের 3টি লেটার ইউজ করা হয়েছে। প্রথমে আছে ইতে হলো আর্নিং পার শেয়ার, প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 40 টাকা। এরপরে ডিভিডেন্ড পে আউট রেশিও বলা হচ্ছে 60%। তো ডিভিডেন্ড পে আউট রেশিও এবং রিটেনশন রেশিও দুটো মিলে হয় 100%, অর্থাৎ টোটাল আর্নিংকে আমরা বলি 100%। সেখান থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 60% প্রদান করা হয়, তাহলে অবশিষ্ট থাকে আর 40%। এই 40%কে বলা হবে রিটেনশন রেশিও। শিক্ষার্থীগণ, রিটেনশন রেশিও বি দ্বারা প্রকাশ করা হয়। রিটেনশন রেশিও এখানে 40%। এবার আসি, কে এর মান দেওয়া হয়েছে 10% এবং আর এর মান 14%। আমরা সূত্রে মানগুলি বসিয়ে পাই। এখানে এর মান 40 টাকা, 1 মাইনাস রিটেনশন, বিতে হলো রিটেনশন, অর্থাৎ এই যে 40%, এখানে 0.40 বসিয়ে দেওয়া হয়েছে, ডিভাইডেড বাই কে এর মান 10% এবং ব্র্যাকেটের ভিতরে বি ইন্টু আর, অর্থাৎ বির মান 40% ইন্টু আর এর মান 14%। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটি শেষ করে তারপরে 0.10 থেকে মাইনাস করে ক্যালকুলেশন করে পাই শেয়ারের মূল্য হলো 545 টাকা 45 পয়সা। শিক্ষার্থীগণ, রিটেনশন কথাটি অনেকেই ভালোভাবে বুঝতে পারে না। তো টোটাল আর্নিংকে আমরা জানি যে 100%। টোটাল আর্নিং থেকে যতটুকু পরিমাণে ডিভিডেন্ড প্রদান করা হবে সেটাকে বলা হবে ডিপি রেশিও, আর ডিপি রেশিও প্রদান করার পরে অবশিষ্ট অংশকে বলা হবে রিটেনশন রেশিও, অর্থাৎ পুনরায় টেনশন যেটি, এটা হলো এক কথায় বলা যায় অর্জিত মুনাফার অবন্টিত অংশকে রিটেনশন রেশিও বলা হয়। শিক্ষার্থীগণ, আমরা রিটেনশন সম্পর্কে জানলাম। এবার আসি, তো ক্যালকুলেশন করে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার পেয়ে গেছি। এটি 16 সালে প্রশ্নটি দেওয়া হয়েছিল। এবার আসি পরবর্তী প্রবলেমটি 11 নাম্বার। এটি বলা হয়েছে, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন, আর্নিং পার শেয়ার 250 টাকা, ইকুইটি কস্ট কে এর মান 16% এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এর মান 20%। নাম্বার অফ শেয়ার দেওয়া হয়েছে এখানে 10,000। কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য শেয়ার অ্যান্ড ভ্যালু অফ দ্য ফার্ম, দুটি প্রশ্ন করা হচ্ছে। ভ্যালু অফ দ্য ফার্ম এবং ভ্যালু অফ দ্য পার শেয়ার, শেয়ার প্রতি মূল্য নির্ণয় করতে হবে অ্যাকর্ডিং টু গর্ডন মডেল। আমরা শিওর হয়ে গেলাম এই অঙ্কটি করতে হবে গর্ডন মডেল অনুযায়ী। ইন ইস অল্টারনেটিভ স্টেটেড বিলো, নিচেই অল্টারনেটিভ দেওয়া হয়েছে 5টি, অপশন 1, 2, 3, 4, 5। প্রথম 1 নম্বর অপশনে বলা হচ্ছে রিটেনশন রেশিও 10%, তাহলে ডিভিডেন্ড রেশিও হবে 90%, দুটি মিলে 100%। দ্বিতীয় অপশনে বলা হয়েছে রিটেনশন রেশিও যদি 40% হয় তাহলে ডিভিডেন্ড 60%। 3 নম্বরে বলা হয়েছে 50% রিটেনশন, তাহলে বাকি 50% ডিভিডেন্ড পে আউট রেশিও। 70% রিটেনশন, তাহলে 30% ডিভিডেন্ড পে আউট রেশিও।
80% রিটেনশন, তাহলে 20% ডিভিডেন্ড পে আউট রেশিও। শিক্ষার্থীগণ, গর্ডন মডেলের দুইটি সূত্র দেওয়া হয়েছিল বিকল্প, যে কোনোটি করলে যে কোনো একটি সূত্র অনুসরণ করলে চলবে। তো আমরা জানি যেহেতু এখানে রিটেনশন দেওয়া হয়েছে, সুতরাং আমরা সূত্রটি বসালাম P0 সমান সমান আর্নিং ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস রিটেনশন ডিভাইডেড বাই K মাইনাস BR। এখানে আমাদের আর্নিং এর মান 250 টাকা, K এর মান 16%, B এর মান রিটেনশন। প্রথম অল্টারনেটিভে রিটেনশন ছিল 10%, এই জন্য রিটেনশন পয়েন্ট 10 বসানো হয়েছে। আর এর মান দেওয়া হয়েছে 20%। শিক্ষার্থীগণ, মানগুলি আমরা সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করে পাই 1607 টাকা 14 পয়সা 14 পয়সা। এটি হলো মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার। দ্বিতীয় প্রশ্ন ছিল ভ্যালু অফ দ্য ফার্ম। আমরা জানি ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান সমান নাম্বার অফ শেয়ার ইন্টু P0। P0 মান এখানে 1607 টাকা 0.14 পয়সা। তো এবং নাম্বার অফ শেয়ার প্রস্তাবপত্রে সাপ্লাই দেওয়া হয়েছিল 10,000। তো 10,000 এর সাথে 1607 টাকা 14 পয়সা গুণ করলে আসে 1,60,71,400 টাকা। এটাই হলো ভ্যালু অফ দ্য ফার্মের মান। দ্বিতীয় অল্টারনেটিভ অপশন 2, এখানে রিটেনশন 40% ধরে আমরা আরেকটি মার্কেট প্রাইস পার শেয়ার তৈরি করতে পারি। তো রিটেনশন যেহেতু এখানে 40%, বির মান 40% ধরে ক্যালকুলেশন করে মার্কেট প্রাইস পেয়েছি 1875 টাকা। এবং ভ্যালু অফ দ্য ফার্ম পূর্বের মতোই সেম, নাম্বার অফ শেয়ার ইন্টু P0 গুণ করলে ফলাফল আসে 1,87,50,000 টাকা। 3 নম্বর অল্টারনেটিভ রিটেনশন রেশিও 50% ধরে আমাদের আরেকটি মার্কেট প্রাইস পার শেয়ার তৈরি করতে হবে। তো মার্কেট প্রাইস পার শেয়ার এখানে হয়েছে আমাদের 2083 টাকা 33 পয়সা। এবং ভ্যালু অফ দ্য ফার্ম নাম্বার অফ শেয়ারের সাথে P0 গুণ করে আমরা ফলাফল পেয়েছি 2,08,33,300 টাকা। 4 নম্বর অপশন, এখানে আমাদের 70% রিটেনশন ধরে মার্কেট প্রাইস পার শেয়ার। 4 নম্বর অপশনে আসি, এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 3750 টাকা পার শেয়ার। এবং নাম্বার অফ শেয়ার 10,000 এর সাথে গুণ করার পরে দেখলাম 3,75,00,000 টাকা। শেষ অল্টারনেটিভ আমাদের দেওয়া হয়েছে 5 নম্বরে 80% রিটেনশন ধরতে হবে। তাহলে আমরা 5 নম্বর অল্টারনেটিভে আসি, এখানে আমাদের 80% রিটেনশন ধরে ক্যালকুলেশন করে দেখা গেল মার্কেট প্রাইস পার শেয়ার 0 হয়ে যাচ্ছে। এবং মার্কেট প্রাইস পার শেয়ারের সাথে 10,000 গুণ করলে 0 এর সাথে গুণ করলে তো 0 হয়, অর্থাৎ এটা কখনো পসিবল নয়। গর্ডন মডেলের সূত্র প্রত্যেকটা গ্রহণযোগ্য হয় না, কারণ এখানে মার্কেট প্রাইস অনেক সময় মাইনাস ফিগারও উত্তর চলে আসে, যেটা আদৌ কখনো সম্ভব নয়। এই জন্য এটি নট পসিবল বা ইম্পসিবল লিখে দিলে চলবে। শিক্ষার্থীগণ, গর্ডন মডেল অনুযায়ী আমরা দুইটি প্রশ্নের উত্তর ভালোভাবে শিখে নিলাম। এখানে মার্কেট প্রাইস পার শেয়ার এবং ভ্যালু অফ দ্য ফার্ম। ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি অনেকগুলো অঙ্ক বোর্ড প্রশ্ন সহ এখানে সাজিয়ে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং অঙ্কগুলি প্র্যাকটিস করুন। এবার আসি আমরা 3 নম্বর ফরম্যাটে যাই। 3 নম্বর ফরম্যাটের নাম হলো MM মডেল। MM মডেল মডিগিলিয়ানি অ্যান্ড মিলার মডেল। এখানে সর্বোচ্চ 5টি প্রশ্ন করা হতে পারে। ইজি প্লাস হ্যান্ডবুকটির 23 নম্বর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ইউজিং MM মডেল ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন: আর্নিং ফর দ্য ইয়ার, টোটাল আর্নিং টু 2 লাখ টাকা, নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি 1,50,000 টাকা, কস্ট অফ ইকুইটি কের মান 12% এবং ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। শিক্ষার্থীগণ, ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে 40%। যদি এটা গর্ডন মডেল বলা হতো তাহলে রিটেনশন বের করতাম, বাকি 60% ধরে নিতাম। যেহেতু এটা MM মডেল, সেহেতু আমাদের রিটেনশনের কোনো প্রয়োজন নেই। নাম্বার অফ ওল্ড শেয়ার দেওয়া হয়েছে বর্তমানে 12,000 শেয়ার সংখ্যা। ফেস ভ্যালু পার শেয়ার ইজ 100 টাকা, অর্থাৎ P0 এর মান দেওয়া হয়েছে 100 টাকা। এখন প্রশ্ন করা হয়েছে এখানে 4টি। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ P1। P0 এর মান যেহেতু প্রশ্নে দেওয়া আছে, P1 চাওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্যালকুলেট দ্য এক্সটার্নাল ফাইন্যান্সিং, অর্থাৎ অতিরিক্ত অর্থ আনায়ন কত টাকা করতে হবে বিনিয়োগ করতে গেলে, সেটি আমাদের দেখাতে হবে। 3 নম্বর প্রশ্ন ক্যালকুলেট দ্য নাম্বার অফ নিউ শেয়ার, অর্থাৎ অতিরিক্ত অর্থ আনায়নের উদ্দেশ্যে
নতুন করে কতটি শেয়ার বিক্রি করতে হবে ডেল্টা এন এর মান এখানে নির্ণয় করতে বলা হচ্ছে। নাম্বার 4, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে অ্যাকর্ডিং টু এমএম মডেল অনুযায়ী। শিক্ষার্থীগণ, 5টি প্রশ্নের মধ্যে আমাদের এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। আরেকটি প্রশ্ন এখানে চা হয়নি, কারণ মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার P0 এর মান 100 টাকা দেওয়াই আছে। তাহলে আসি একটি একটি করে আমরা রিকোয়ারমেন্টগুলো সলিউশন করি। 1 নম্বর প্রশ্ন আবারও পড়ে আসি, ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার P1। P1 এর সূত্র আমরা জানি, উই নো দ্যাট P1 সমান P0 অন প্লাস K মাইনাস D। শিক্ষার্থীগণ, P0 এর মান আমরা প্রশ্নে দেখেছি সাপ্লাই দেওয়া হয়েছে 100 টাকা, এই লিখলাম। K এর মান দেওয়া হয়েছে 12% এবং D এর মান এখানে দেওয়া ছিল না, বিদায় আমাদের প্রথমে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে দেওয়া আছে টোটাল আর্নিং 2 লাখ টাকা, আর শেয়ারের সংখ্যা দেওয়া আছে 12,000। 12,000 দ্বারা 2 লাখকে ভাগ করলে ইপিএস পাওয়া যাবে। ইপিএস এর উপরে ডিভিডেন্ড ধার্য করতে হবে, ডিভিডেন্ড পেআউট রেশিও 40%। অর্থাৎ আমরা এখানে 2 লক্ষ ডিভাইডেড বাই 12,000 ইন্টু 40% একবারে অ্যাপ্লাই করেছি, ফলাফল আসছে 6 টাকা 67 পয়সা। এটি হলো ডির মান। তাহলে আমরা মানগুলি বসিয়ে পাই 100 টাকার সাথে 1 প্লাস কে 12% গুণ করে যে মানটি হলো, সেখান থেকে 6.67 বাদ দেওয়ার পরে আমাদের ফলাফল আসে 105 টাকা 33 পয়সা। এটি হলো মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। শিক্ষার্থীগণ, এবার আসি 2 নম্বর প্রশ্ন উত্তর, ক্যালকুলেট দ্য এক্সটার্নাল ফাইন্যান্সিং। এক্সটার্নাল ফাইন্যান্সিং এর সূত্র আমাদের জানা আছে, ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল আর্নিং প্লাস টোটাল ডিভিডেন্ড। তাহলে হিয়ারে আমরা এই মানগুলি বসিয়ে পাই। টোটাল আর্নিং প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 2 লাখ টাকা, ডিভিডেন্ড এই 2 লাখের 40% 80,000 টাকা, এটি হলো টোটাল ডিভিডেন্ড। টোটাল ইনভেস্টমেন্ট 1.5 লক্ষ টাকা প্রস্তে দেওয়া হয়েছে। এবার মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলে এক্সটার্নাল ফাইন্যান্সিং আমাদের 30,000 টাকা প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ার অর্থাৎ এক্সটার্নাল ফাইন্যান্সিং যে 30,000, এটি সংগ্রহ করতে আমাদের কতটি শেয়ার বিক্রি করতে হবে, যেখানে শেয়ারের বর্তমান মূল্য P1 এর মান 105 টাকা 33 পয়সা। তাহলে আমরা সূত্রটি আগে ভালোভাবে দেখে নিই। ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল আর্নিং মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ডিভিডেন্ড হোল ডিভাইডেড বাই P1। হিয়ারে আমাদের আর্নিং হচ্ছে 2 লাখ, ডিভিডেন্ড হলো 80,000, আর টোটাল ইনভেস্টমেন্ট হলো 1.5 লাখ। P1 এর মান 105 টাকা 33 পয়সা। শিক্ষার্থীগণ, এখন আমরা সূত্রে মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করে এখানে পাই, অর্থাৎ 285টি নতুন শেয়ার বিক্রি করতে হবে। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে বর্তমান। সূত্র হলো P1 ব্র্যাকেটের ভিতরে না এন হলো ওল্ড শেয়ার প্লাস ডেল্টা এন নিউ শেয়ার প্লাস টোটাল আর্নিং মাইনাস টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 1 প্লাস কে। শিক্ষার্থীগণ, হিয়ারে আমরা মানগুলি বসে পাই। এর মান এখানে 2 লাখ, ইনভেস্টমেন্ট 1.5 লাখ, নাম্বার অফ নিউ শেয়ার 285, P1 এর মান 105 টাকা 33 পয়সা এবং কে এর মান 12%। সূত্রে মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি এখন বর্তমান ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য 12 লাখ টাকা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, 17 সালে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নটি আমরা পড়ে আসি। প্রশ্নটি বলা হচ্ছে, এ ডায়াগনস্টিক কোম্পানি ডিজাইনিং কোম্পানি হ্যাজ এ কস্ট অফ ইকুইটি কে এর মান যেখানে 17%, দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, বর্তমানে মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা, এট দ্য রেট অফ 40 টাকা পার শেয়ার, শেয়ারের মূল্য যেখানে 40 টাকা। সো দ্যাট দেখাও যে আন্ডার দ্য এমএম অ্যাজাম্পশন, এমএম এর নিয়ম অনুযায়ী, দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এই প্রশ্নের মূল অংশ হলো এটাই যে দেখাতে হবে, সো দ্যাট আন্ডার এমএম অ্যাজাম্পশন অনুযায়ী, when dividend is paid or not paid, there are no affect value of the firm। অর্থাৎ ডিভিডেন্ড পেইড করলে বা ডিভিডেন্ড পেইড না করলে ভ্যালু অফ দ্য ফার্মের কোনো পরিবর্তন আসে না, এটাই প্রমাণ করতে হবে। তাহলে মূল প্রশ্ন হলো আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে, একবার ডিভিডেন্ড পেইড দেখাতে হবে, আরেকবার ডিভিডেন্ড পেইড না করে
সেটির মূল্য নির্ণয় করতে হবে। অ্যাজুমিং আমরা তাহলে দেখি এখানে কি কি দেওয়া আছে। অ্যাজুমিং ভ্যালু অফ নিউ ইনভেস্টমেন্ট যেখানে 8 লক্ষ টাকা, আর্নিং টোটাল আর্নিং 4 লক্ষ টাকা, টোটাল ডিভিডেন্ড 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আসি শিক্ষার্থীগণ, প্রথমে আমাদের নির্ণয় করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম, যেটি নির্ণয় করার জন্য আমাদের নতুন করে প্রয়োজন হবে এখানে P0 মান দেওয়া আছে, P1 এর মান নির্ণয় করতে হবে, ডেল্টা এন এর মান নির্ণয় করতে হবে, টোটাল আর্নিং দেওয়া আছে, ইনভেস্টমেন্ট দেওয়া আছে এবং কে এর মান দেওয়া আছে। তাহলে প্রথমে আসি আমরা ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ইয়ার। ফার্স্ট ইয়ারের শেষে P1 এর মান সূত্র উই নো দ্যাট, আমরা জানি P1 সমান P0 1 প্লাস K মাইনাস ডি। হিয়ারে আমরা মানগুলি বসে পাই। P0 মান 40 টাকা দেওয়া হয়েছে প্রশ্নে, কে এর মান 17% দেওয়া হয়েছে, নাম্বার অফ শেয়ার 40 লক্ষকে 40 টাকা দ্বারা ভাগ করলে 1 লক্ষ শেয়ার বের হয়, এটি হলো নাম্বার অফ ওল্ড শেয়ার। ডির মান 3 লক্ষ টাকাকে 1 লক্ষ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে 3 টাকা, 3 টাকা পাওয়া যায়, এটি হলো ডির মান, ডিভিডেন্ড পার শেয়ার। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে মার্কেট প্রাইস পার শেয়ার তৈরি করব দুই ভাবে, একটি হলো হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, আরেকটি হলো হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড। যখন ডিভিডেন্ড পেইড বলা হবে তখন ডিভিডেন্ড 3 টাকা, আজ ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি 146 টাকা 80 পয়সা থেকে 3 টাকা বাদ দিলে 143 টাকা 80 পয়সা। যখন ডিভিডেন্ড পেইড করা হবে তখন শেয়ারের মূল্য 43 টাকা 80 পয়সা। এবং পাশাপাশি হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, যখন ডিভিডেন্ড প্রদান করা হবে না, একইভাবে আমরা মান বসিয়ে দেখলাম ডিভিডেন্ড তখন 0 টাকা, অর্থাৎ 46 টাকা 80 পয়সা থেকে 0 টাকা বাদ দিলে 46 টাকা 80 পয়সা থাকে, তখন আমাদের P1 এর মান 46 টাকা 80 পয়সা। ওই 3 টাকাই হলো পার্থক্য এখানে। এবার আসি দ্বিতীয় স্টেপ, নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র আমরা আগেই শিখেছি যে ইনভেস্টমেন্ট মাইনাস ব্র্যাকেটের ভিতরে আর্নিং মাইনাস ডিভিডেন্ড হোল ডিভাইডেড বাই P1। হিয়ারে আমরা এগুলো দেখাতে পারি, যেমন টোটাল ইনভেস্টমেন্ট 8 লাখ টাকা, টোটাল আর্নিং 4 লাখ টাকা, টোটাল ডিভিডেন্ড 3 লাখ টাকা। আর P1 এটি আমরা দুই ভাবে নির্ণয় করেছি, হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড আর হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড। যখন হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড বলেছি তখন আমাদের P1 এর মান 43 টাকা 80 পয়সা এবং ডির মান 3 লাখ টাকা। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি যে নতুন শেয়ার আমাদের বিক্রি করতে হবে 15,982টি যদি ডিভিডেন্ড প্রদান করা হয়। এবার বিতে দেখানো আছে ডিভিডেন্ড ইজ নট পেইড, তখন আমরা নাম্বার অফ নিউ শেয়ার তৈরি করার জন্য সূত্রটি বসালাম। ইনভেস্টমেন্ট হলো 8 লাখ টাকা, আর্নিং হলো 4 লাখ টাকা আর ডিভিডেন্ড 0, কারণ হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড অর্থাৎ ডিভিডেন্ড প্রদান করা হবে না, সেক্ষেত্রে ডির মান 0 এবং P1 এর মান তখন বৃদ্ধি পাবে 3 টাকা অর্থাৎ 46 টাকা 80 পয়সা। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি যে শেয়ারের সংখ্যা নতুন করে বিক্রি করতে হবে 8,547 টাকা। শিক্ষার্থীগণ, আমরা দেখেছি যদি ডিভিডেন্ড প্রদান করা না হয় তাহলে শেয়ার কম বিক্রি করলে আমাদের টাকা সংগ্রহ করা যাবে, কিন্তু যদি ডিভিডেন্ড প্রদান করা হয় তখন টাকা শর্ট পড়বে, যার কারণে আমাদের নতুন করে বেশি শেয়ার বিক্রি করতে হবে, অর্থাৎ 15,982 শেয়ার বিক্রি করতে হবে। আর ডিভিডেন্ড প্রদান না করলে তখন 8,547টি শেয়ার বিক্রি করতে হবে। এবার আসি ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্রে মানগুলো বসে পাই। শিক্ষার্থীগণ, এখানে আমাদের ওল্ড শেয়ার 1 লক্ষ আর নিউ শেয়ার যদি আমরা ডিভিডেন্ড পেইড করি তাহলে আমাদের নতুন শেয়ার 15,982 এবং ব্র্যাকেটের বাইরে তখন আমাদের P1 এর মান হবে 43 টাকা 80 পয়সা প্লাস আর্নিং হলো 4 লাখ এবং ইনভেস্টমেন্ট হলো 8 লাখ হোল ডিভাইডেড বাই 1 প্লাস কে, কে এর মান যেখানে 17%। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এখানে ভ্যালু অফ দ্য ফার্ম আসে 40 লাখ টাকা। এটি হলো ভ্যালু অফ দ্য ফার্ম হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড। এবার আসি পুনরায় হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, যখন ডিভিডেন্ড প্রদান করা হবে না তখন আমাদের ভ্যালু অফ দ্য ফার্মের অবস্থা কি হবে সেটা আমরা দেখি। সূত্রে আমরা মান বসিয়ে পাই ওল্ড শেয়ার 1 লাখ, নিউ শেয়ার 8,587 ইন্টু P1 এর মান 46 টাকা 80 পয়সা। যখন ডিভিডেন্ড প্রদান করা হবে না তখন শেয়ারের মূল্য বেশি, অর্থাৎ তখন 46 টাকা 80 পয়সা। আর্নিং হলো 4 লাখ এবং ইনভেস্টমেন্ট 8 লাখ হোল ডিভাইড বাই 1 প্লাস আয়ের কে এর মান 17%। ক্যালকুলেশন করে আমরা দেখলাম ভ্যালু অফ দ্য ফার্ম এখানেও 40 লাখ।
শিক্ষার্থীগণ, আমরা একটা জিনিস খেয়াল করলাম, ডিভিডেন্ড প্রদান করলে ভ্যালু অফ দ্য ফার্ম যে মূল্য হবে এবং ডিভিডেন্ড প্রদান না করলেও সেই একই ভ্যালু অফ দ্য ফার্ম আসবে, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্মের উপরে কোনো প্রভাব এখানে পড়ে নাই। এটি আমাদের প্রশ্ন করা হয়েছিল। তো কমেন্টে আমরা লিখতে পারি, উই আর শোয়িং দ্যাট হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড অর নট পেইড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটি প্রমাণ করা হলো। শিক্ষার্থীগণ, তাহলে আমরা মডেলের 5টি প্রশ্ন ভালোভাবে অ্যান্সার করা শিখে নিলাম। এবার আসি, ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি মডেলে অনেকগুলো অঙ্ক দিয়েছি। যেমন এই অঙ্কটি 15 নম্বর প্রবলেম, যেটি 2013 সালে এসেছে, এবং পরবর্তী আরো অঙ্ক যেমন এখানে 2014 সালেও মডেলের প্রশ্ন এসেছে, 2016 সালে মডেলের প্রশ্ন এসেছে। শিক্ষার্থীগণ, এভাবে অনেকগুলো প্রশ্ন ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সাজিয়ে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং অনলাইনে ক্লাস দেখুন। আশা করি এই অধ্যায়ের অঙ্ক আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল।